আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে শুনছেন এবং যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনারা নিশ্চয়ই এতক্ষণে জেনে গিয়েছেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী, ওই যে টিনের চালে কাউয়া, তারপরে আর একটা আছে না শব্দ, তালিবের সহায়কার শাহ হাদি সাহেব গুলিবিদ্ধ। তো যেটা জানতে পারলাম এখন পর্যন্ত পেপার পত্রিকা বা খবরগুলো দেখে, যে কে বা কাহারা হঠাৎ করে ওনাকে মোটরসাইকেল থেকে এসে গুলি করে, সেই গুলি ওনার কানের পাশ দিয়ে যায়, যদিও মারা যায়নি, এখনো বেঁচে আছে। তবে আপনারা ব্যানার এবং হেডলাইনে দেখছেন যে রইল বাকি ৪৯। আপনাদের মনে আসছে নিশ্চয়ই, গতকাল আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে বাংলাদেশের বাঘা বাঘা ইউটিউবার কেউ কিন্তু রাশেদ খানের ৫০ জন মারা যাবে বা টার্গেট কিলিংয়ে ৫০ জন, এইটা নিয়ে খুব একটা ভিডিও বানায়নি। এবং অনেকে আমাকে বলেছিলেন, ভাই এই ধরনের ভিডিও এটা কি, এটা সত্য নাকি, এই সেই। তা আমি তাদেরকেও বলছি যে এটা সত্য না মিথ্যা সেটা হচ্ছে পরের কথা, কিন্তু রাশেদ খান তিনি পাবলিকলি প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেছিলেন যে ৫০ জনকে টার্গেট কিলিং করা হবে, নির্বাচনে তফসিল ঘোষণার পরপর ৫০ জনকে টার্গেট কিলিং করা হবে। এবং তখন আমি আপনাদেরকে বলেছিলাম যে নির্বাচনের হবে বা নির্বাচনের প্রার্থী ঘোষণা ওরা যখন থেকে শুরু করেছিল, যে প্রার্থী বিভিন্ন এলাকায়, তখন থেকে প্রায় ২০০ জন মারা গিয়েছে সব নির্বাচনী কর্মকাণ্ডে। হয় জামাত বিএনপিরে মারছে, বিএনপি জামাতে মারছে, এই সেই। তো আজকে গতকাল তফসিল ঘোষণা হলো, আজকে সর্বপ্রথম সাউহাদিকে কাউয়া বানায় ফেলাইলো হইলো। তো ওকে যে মারছে, এখন ঢাকা পুলিশ, যেটা ঢাকা মহানগর পুলিশে গণসংযোগ বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান, আপনার বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছে, মোটরসাইকেলে করে এসে দুজন দুর্বৃত্ত আসে এবং তারা হঠাৎ করে গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এবং হাদি সাহেব গুলিবিদ্ধ হন কোথায়? পল্টন এলাকায়, তার মানে ঢাকা ৮। আর ঢাকা ৮টা কার? ঢাকা ৮ হচ্ছে যে মির্জা আব্বাসের আসন। মির্জা আব্বাস সম্বন্ধে আপনারা সকলেই জানেন, ওনার অতীত ইতিহাস জানেন, সব কিছু জানেন। তারপর আমি আসলে শিওর না যে মির্জা আব্বাস করছে নাকি রাশেদ খান করছে। এখন আবার হাদি গ্রুপ বিভিন্নভাবে ফেসবুকে অলরেডি সয়লাভ যে আজকে বিকালের ভিতরে মির্জা আব্বাসের বাড়িঘর জ্বালাই দিবে, ভেঙে দিবে। মির্জা আব্বাসের উপর খুব খেপা। কিন্তু আসলে কি মির্জা আব্বাসের উপর খেপা হওয়ার দরকার, নাকি রাশেদ খানকে নিয়ে আসা দরকার? আপনারা যদি আমাকে বলেন তাহলে আমি বলবো যে রাশেদ খানকে তো পুলিশ সাথে সাথেই ধরা উচিত ছিল। গত ৮ তারিখে যখন সে বলেছিল যে ৫০ জনকে টার্গেট কিলিং করা হবে, সেই দিনই রাশেদ খানকে নিয়ে আসা উচিত ছিল যে এই ৫০ জন কারা। তুমি কোত্থেকে খবর পাইলা? তোমারে মোসাদে বলেছে, এসে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এসে বলেছে, কারণ তোমার সাথে মোসাদের ভালো সম্পর্ক। আমার এর আগের বেশ কিছু ভিডিওতে আপনাদের বলেছিলাম যে বাংলাদেশে আমেরিকান গোয়েন্দা সংস্থার লোক আছে, টার্কির গোয়েন্দা সংস্থার লোক আছে, মোসাদের গোয়েন্দা সংস্থার লোক আছে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থার লোকও আছে। এই 4টা দেশ এবং চায়নার গোয়েন্দা সংস্থার লোকও আছে, ভরপুর এসব লোক। কে কোথায় কখন কাকে টার্গেট কিলিং করবে সেটা রাশেদ খান কিভাবে জানলো? রাশেদ খান কিভাবে স্পেসিফিক্যালি ৫০ জনের কথা বললো? তো ৫০ জনের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়ে গেল, টার্গেট কিলিং এর শিকার একজন হলো, তার মানে বাকি রইল আরো ৪৯ জন। এই ৪৯ জন কারা কারা? আর এই গুলি করে এই যে সাউয়াদিকে গুলি করার পরে, ওরে কাউয়া বানানোর পরে, এখন মির্জা আব্বাসের উপরে বাড়িতে হামলা চালাবে বা মির্জা আব্বাসের বাসা বাড়ি ভাঙবে, কি করবে আল্লাহ জানে। কারণ মবের রাজা তো এরা সবাই, মবের রাজা এরা না। এ সাউয়াদি কিন্তু একসময় কিন্তু চিল্লায় বলছিল যে ৩২ আমরা ভাঙছি, অমুক আমরা ভাঙছি, এখন থেকে আমরা ভাঙতে হলে পয়সা দিতে হবে, আমরা পয়সা নিয়ে ভাঙবো। এখন এই যে তারা মবের রাজত্ব কায়েম করছিল, আজকে সেই মবের রাজত্বর কায়েমের আরেকটা সুযোগ হলো। আওয়ামী লীগ কিন্তু নির্বাচন করছে, কি বয়কট করছে, যে আমরা নির্বাচনই করবো না, এই নির্বাচন মানে না, তফসিলও মানে না। আওয়ামী লীগ কিন্তু একটাবারও কোথাও বলে না যে আমরা নির্বাচনকে বাধাগ্রস্ত করব। এরপরও এই কাহিনী হচ্ছে, কারণটা কি? আবার এদিকে দেখেন বিএনপি নেতা তারেক, ওনার নিজের কোনো আইডেন্টিটি নাই, উনি ভোটারও হন নাই, উনি বাংলাদেশের নাগরিকও না এই মুহূর্তের জন্য। মানে নির্বাচনী ব্যবস্থায় বা ইয়েতে
নাই। আবার তফসিল ঘোষণা হওয়ার পরে কেউ ভোটার হইতে পারবেন না। তো একজন লোক যদি ভোটারই না হন তিনি সংসদ সদস্য হবেন কিভাবে? একজন লোক যদি ভোটারই না হন তাহলে তিনি আবার কি হবেন কিভাবে? তিনি আবার প্রধানমন্ত্রী হবেন কিভাবে? এই বিষয়গুলো একটু মিলান। এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থা আমরা জানি না, নাকি খালেদা জিয়া, নাকি এই ওসমান হাদিকে আজকে গুলি করার মাধ্যমে আরো দুই একজন পড়ার মাধ্যমে 14 তারিখে ঘোষণা দিবে যে খালেদা জিয়া শহীদ হয়ে গেছেন, কোনটা? সবগুলো মিলান। এই জন্যে আমি ব্যানার এবং হেডলাইনে লিখেছি যে ওসমান হাদি, রইল বাকি 49, তার মানে একজন অলরেডি ডান। এখন সকলের দরকার, পুলিশ যদি চায় তাহলে রাশেদ খানকে নিয়ে সরাসরি কাস্টাডিতে নেওয়া উচিত, পিটাইয়া মাইরা পাছার নিচে দিয়ে ওই যে ডিম আছে না, গরম ডিম, ওগুলো ঢুকে বাইর করা উচিত। যে তুমি যে 50 জন বলছিলে সেই 50 জনের মধ্যে একজন গেছে, বাকি 49 জন আছে, এই 49 জনের আমরা বাঁচাইতে হবে। তুমি বেটা বলো কই থেকে পাইছো ইনফরমেশন, কে কে আছে, কারা কারা যাবে। কারণ এটা এখন রাশেদকেই বলতে হবে। রাশেদ যদি না বলে তারে উল্টায় লটকাও। এখানে কারোরও দোষ দেওয়া লাভ নাই, সব জানে রাশেদ, রাশেদ খানই জানে। এই জন্যে আমি বলছি যে সাউয়া আদি গুলিবিদ্ধ, রইল বাকি 49। কদিন আগে রাশেদ বলে এক নেতা বলেছিলেন যে 50 জন প্রার্থীকে হত্যা করা হবে। আমি বলেছিলাম যেটা রাশেদ বলতে পারবে তার সত্যতা কতটুকু, কিন্তু আজকে রাশেদ বলতে পারবে কেন হাদিকে এই গুলি করা হলো। এই গুলি করার পিছনে কারা দায়ী এটা আমাদের খুঁজে বের করতে হবে। কেন সম্ভাব্য প্রার্থীদের উপরে সরকার গোয়েন্দা লাগিয়ে দিল না, কেন নিরাপত্তার ব্যবস্থা নিল না? আপনি বলছেন নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছেন, সকল প্রস্তুতি সম্পন্ন করে ইলেকশন কমিশনার গতকালকে নির্বাচনে তফসিল ঘোষণা করেছেন সন্ধ্যা 6টায়, 11ই ডিসেম্বর 2025 সন্ধ্যা 6টায়। আজকে 12ই ডিসেম্বর, আমরা এখন পর্যন্ত জানি না ঘটনা কটার সময় ঘটেছে। আমরা শুধু জানতে পেরেছি যে 2টা 35 মিনিটে হাদিকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে। কখন গুলিবিদ্ধ জানি না। উসমান হাদি একজন অত্যন্ত দেশপ্রেমিক, তেজদীপ্ত নতুন নওজোয়ান, যাকে নিয়ে আমরা গর্ব করতে পারি। তার জ্ঞান, বুদ্ধি, মেধা যে কোনো লেভেলে নেতৃত্ব দেওয়ার মতো একটা যোগ্যতম প্রার্থী, যোগ্যতম ব্যক্তি। আগামী দিনে বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার জন্য একটা অত্যন্ত পটেনশিয়াল, অত্যন্ত সম্ভাবনা একজন নেতা। কিন্তু আর সেই নেতার উপরে চ্যালেঞ্জ সৃষ্টি হলো কেন? অনেকগুলো বিষয় আজকে আমাদের পর্যালোচনা করতে হবে। আপাত দৃষ্টিতে সস্তা সেন্টিমেন্টে মির্জা আব্বাসকে দায়ী করা হয়েছে বা দায়ী করা হচ্ছে। তার মানে কি? খুব ইজি টার্গেট করা হয়েছে, খুব সহজ টার্গেট করা হয়েছে। হাদি মির্জা আব্বাসের বিরুদ্ধে নির্বাচন করতে যাচ্ছে, এই জন্য হাদিকে নির্বাচিত মির্জা আব্বাস গুলি করবে। এটা অতি সস্তা সেন্টিমেন্ট, অতি সস্তা। মির্জা আব্বাস তাকে গুলি করলে সে বাঁচবে না কোনো অবস্থাতে। মির্জা আব্বাস তার দায় দায়িত্ব এড়াতে পারবে না। এর সম্পূর্ণ দায় দায়িত্ব মির্জা আব্বাসের উপর বর্তাবে। আমি মির্জা আব্বাসকে আন্তরিক ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই যে উনি তাৎক্ষণিকভাবে জীবনের ঝুঁকি নিয়ে হলেও, উনি সবকিছুর ঝুঁকি নিয়ে হলেও হাদির পাশে দাঁড়ানোর জন্য মেডিকেল কলেজে ছুটে গিয়েছেন। এটা ইতিবাচক ভাবে দেখতে হবে, এটাকে নেগেটিভ দেখেন না। আব্বাস তার নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য সে যে ঝুঁকিটা নিয়েছে, এটাকে আপনি উড়াইয়া দিবেন না। তারও জীবনটা তো যে ঝুঁকির মধ্যে ছিল, এটা তো উনি ওখানে যাওয়ার পরে বুঝতে পেরেছেন। সেনা সদস্যরা তাকে বাঁচাতে হয়েছে এবং তাকে বাঁচিয়ে হাসপাতালের ভিতর নিয়ে গেছে। কাজে মির্জা আব্বাস যে সিদ্ধান্ত নিয়েছে, যেটা গিয়েছে, এটাকে আমি অভিনন্দন জানাই এবং এটাকে বিরোচিত মনে করি। এবং এইভাবে রাজনীতিরা বিরূপ প্রতিক্রিয়া, বিরূপ অবস্থাকে মোকাবেলা করতে হবে, তাহলে লিডারশিপ বলে একটা জিনিস এটা প্রমাণিত হবে। আমি এখানে উসমান হাদির মতো একটা জীবন হানি বা তার উপরে আঘাত, এটা কোনো অবস্থাতে মেনে নিতে পারি না। সেটা যেই গুলি করে থাকুক, যেখান থেকে গুলি করা হোক, এটার জন্য চরম ভাবে দায়ী আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, চরম ভাবে দায়ী আমাদের পুলিশ প্রশাসন, চরম ভাবে দায়ী দেশের গোয়েন্দা সংস্থা, চরম ভাবে দায়ী দেশের তাবৎ নিরাপত্তা ব্যবস্থা। আপনি দেখেন ডিসি রমনার বক্তব্যগুলো দেখেন, সে বলছেন সে শুনতে পেরেছেন, অথচ মেডিকেল কলেজ হাসপাতালে দারোগা সাহেব বলতেছেন
যে গুলিবিদ্ধ, ওনাকে এসে ভর্তি করা হয়েছে। পুলিশের দারোগা সাহেব, সাব ইন্সপেক্টর যেখানে বলতেছেন যে হাদিকে গুলিবদ্ধ অবস্থায় বিজয়নগর থেকে গুলিবদ্ধ অবস্থায় নিয়ে এসে হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেখানে রমনার ডিসি বলতেছেন, আমি শুনতে পাচ্ছি, আমি লোক পাঠাইছি জানার জন্য। এই হারামখোরদের ব্যাপারে ব্যবস্থা নেন। এদের ব্যর্থতার জন্য তো আজকে বাংলাদেশের অবস্থা। এরা কখনোই ব্যক্তিগত চাকর হয়ে যায়, চামচা হয়ে যায়, চামচ হয়ে যায়, আবার কখনো নির্বিকার হয়ে যায়, উদাসীন হয়ে যায়। কি ধরনের একটা উদাসীন কর্মকর্তা অফিসার হইলে পরে বলতে পারে আমি শুনেছি? তার কত বড় অডাসিটি দেখেন। রমনা থানা, রমনা এলাকার ডিসি কত বড় অডাসিটি দেখেন। আপনি আজকের কালের কণ্ঠ পত্রিকা দেখেন, কালের কণ্ঠ কি লিখেছে, কি বলেছে। কালের কণ্ঠে আজকে সে সাক্ষাৎকার দিয়েছে, সেখানে কি বলা হয়েছে এগুলো দেখেন না। আমি তো মুখে কথা বলছি না, যে সে শুনেছে। মেডিকেল কলেজে নিয়ে গেছে রুগীকে, সে শুনেছে। এই যে নেওয়ার সময়টা পর্যন্ত পুলিশের কাছ থেকে সে কোনো রিপোর্ট পাইল না। এটা কি ভাবা যায়, চিন্তা করা যায় যে আমার পুলিশ কত বড় নির্বিকার? যাকে আমি 24 আওয়ার্স এর জন্য তার কানে দিয়ে রাখছি ওয়্যারলেস, টেলিফোন দিয়ে রাখছি, মোবাইল দিয়ে রাখছি, আর সারাদিন শালার বাচ্চারা হ্যালো 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 করে। কোন ভিআইপি কোন রাস্তাতে যাচ্ছে, ওই সারাদিন হ্যালো হ্যালো করতে থাকে। আরেকটা জাতীয় নেতা উসমান হাদি কোন ছাত্র নেতা না, কোন যুব নেতা না, কোন ইয়াং তরুণ নেতা নয়। সে এখন জাতীয় নেতা পর্যায়ে চলে গেছে। সেই উসমান হাদির উপরে গুলি হয়েছে, আর পুলিশ বলবে আমি শুনেছি। তার মানে মনে হয় এই পুলিশরা দায়ী। তার মানে মনে হয় রমনা থানার এই ডিসি আগের থেকে জানতো এই ঘটনাটা ঘটবে, তাহলে সে বলতে পারতো না শুনেছি। সে তাৎক্ষণিক দৌড়ে ওই ঘটনায় যেত। তার অন্যতম দায়িত্ব ছিল, প্রাথমিক অবস্থার দায়িত্ব ছিল ইউনিফর্মটা পরে 5 মিনিটের মধ্যে দৌড়ে 10 থেকে 15 মিনিটের মধ্যে গিয়া অন দা স্পটে পৌঁছা, এবং অন্য সবাইকে ফোন করে দেওয়া যে তোমরা হাসপাতালে যাও, অমুক হাসপাতালে যাও, অমুক রাস্তায় যাও, অমুক আসামি ধরো, সমস্ত থানাকে অ্যালার্ট করে দেওয়া। এবং সিসি ক্যামেরায় যে মোটরসাইকেলটা দেওয়া যাচ্ছে, সেই মোটরসাইকেলটা কার, কি, ক্লোজ সার্কিটটাকে আরো ক্লোজ করো, করে আইডেন্টিফাই করো কে গুলি করেছে। তোমার সিসি ক্যামেরায় তো সেই গুলি দেওয়া লোকটা ধরা পড়েছে, তাহলে তুমি তাৎক্ষণিক সে ব্যবস্থা নাও নাই কেন? তার মানে প্রমাণ হতে যাচ্ছে যে ডিসি এটা পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে এই ঘটনার সম্বন্ধে তার ধারণা ছিল এইরকম একটা ঘটনা ঘটবে। তাই সে উদাসীন হয়ে বলছে আমি শুনতে পেরেছি। তার কোনো রিয়াকশন নাই, তার কোনো প্রতিক্রিয়া নাই। সে শুনতে পেরেছে এবং লোক সেখানে পাঠিয়েছে, নবাবের বাচ্চা। সে ঢাকার ডিসি, তার দায়িত্ব জনগণকে নিরাপত্তা দেওয়া, আর এই বেটা কি করেছে, লোক পাঠিয়েছে। এই হলো নবাবী, এই হলো তুগলকি আমাদের পুলিশ। ঢাকা মেট্রোপলিটন কমিশনার সাহেবকে আমি অনুরোধ করবো, বিষয়টি আপনি দয়া করে আল্লাহর ওয়াস্তে প্রফেশনালি দেখেন, আপনি পেশাভিত্তিক দেখেন। কোন দল ব্যক্তির প্রতি আপনি আনুগত্য না দেখিয়ে ঘটনার প্রতি আনুগত্য দেখান। উসমান হাদির মতো একটি জীবন অকালে ঝরে যাবে, এটা কখনোই বাংলাদেশের মানুষ মেনে নিতে পারবে না। আজকে ঢাকসুর বিপি যে প্রতিক্রিয়া জানিয়েছে, আমি সেই প্রতিক্রিয়াকে অভিনন্দন জানাই। হ্যাঁ, আমাদেরকে ঢাকা শহরকে ক্লিন করতে হবে। সেটা যদি ঢাকসুর নেতৃত্বে হয়, আমি পূর্ণ সমর্থন জানাবো। ঢাকাকে আমরা চাঁদাবাজ মুক্ত করতে চাই, ঢাকাকে আমরা সন্ত্রাস মুক্ত করতে চাই। শুধু ঢাকাকে না, সারা বাংলাদেশকে আমরা সন্ত্রাস মুক্ত করতে চাই, চাঁদাবাজ মুক্ত করতে চাই। ছাত্র শিবির যে বক্তব্য দিয়েছে, আমি সেই বক্তব্যকে অভিনন্দন জানাই, এই স্পিরিটকে অভিনন্দন জানাই। আমার ছাত্র দলের দুই নেতা যে বক্তব্য দিয়েছে, সভাপতি এবং সেক্রেটারি যে বক্তব্য, তাৎক্ষণিক যে বক্তব্য দিয়েছে, আমি তাদেরকে অভিনন্দন জানাই। এই প্রজন্মকেই আমার দেশটাকে ক্লিন করতে হবে, সন্ত্রাস মুক্ত করতে হবে, এই দুর্নীতিবাজদের হাতে মুক্ত করতে হবে। এইটা তারুণ্যরাই পারবে, তরুণরাই পারবে। এই তরুণরা তাৎক্ষণিকভাবে যে প্রতিক্রিয়া দেখিয়েছেন, এটা অনেক জাতীয় নেতা এখন পর্যন্ত কথা বলতে পারেন নাই। দুর্ভাগ্য, জাতীয় নেতারা এই ব্যাপারে কোনো বলিষ্ঠ পদক্ষেপ নিতে পারেন নাই, কোনো বলিষ্ঠ ব্যবস্থা নিতে পারেন নাই। উসমান হাদির মতো একটি লোককে মসজিদের নামাজ পড়ে এসে নির্বাচনী প্রচারণায় গুলিবিদ্ধ হবে,
আর আমার স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল সাহেব দুপুরে লাঞ্চ করবেন, ক্ষমতায় থাকবেন। সরি জেনারেল, ইউ হ্যাভ মিজারেবলি ফেইলড। আপনি আপনার দায়িত্ব পালন করতে অত্যন্ত লজ্জাস্কর ব্যর্থ হয়েছেন, অত্যন্ত নিন্দনীয় ভাবে ব্যর্থ হয়েছেন। এই ব্যর্থতার দায়িত্ব নিয়ে আপনি কি সসম্মানে পদটা আজকে ছেড়ে দিবেন? এদেশে মানুষের অভাব নাই, স্বরাষ্ট্র মন্ত্রক চালানোর মতো আপনার যে এফিসিয়েন্সি লোক আমি ডজন বলবো না, শত বলবো না, হাজারে আছে, অনেকে আছেন যারা অনেক ভালোভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই দুঃসময়ে দুর্দিনে নেতৃত্ব দিতে পারবে। আপনার পুলিশ যেখানে বলে আমি শুনেছি, তাতে বোঝাই যাচ্ছে আপনার পুলিশ প্রশাসন কতটা উদাসীন। আজকে হাদির মৃত্যু হয়েছে, রাশিদের কথা মতো মৃত্যু হয়েছিলাম জানি না, সরি, যেহেতু লাইফ সাপোর্টে আছেন, কমাতে আছেন, সেখানে সম্ভাবনাটা শতভাগ হয়তো আমরা তাকে ফিরে নাও পেতে পারি। কারণ ডক্টর বলেছেন কমায় আছে, এবং নাকের দিয়ে যদি কানের পাশ দিয়ে গুলি করা হয়, আর সেই গুলি যদি ভিতরের দিকে যায়, পাশ দিয়ে চলে গেলে হয়তো কানটা ছিঁড়ে যেত, তাহলে তো তার অজ্ঞান হওয়ার কথা না। কিন্তু উনি যখন কমায় চলে গেছেন, তার মানে গুলিটা ভিতরে গিয়েছেন, সে অস্ত্রোপচার করা ছাড়া তো বের করে আনা যাবে না। এবং বলেছেন তাকে কৃত্রিম ভাবে তাকে এখন রক্ষা করা হচ্ছে। আপনারা বলেছেন লাইফ সাপোর্টে আছেন, আমি জানি না সত্য না মিথ্যা। যেহেতু পুনিয়া তুমি বলেছো লাইফ সাপোর্টে আছে, নিশ্চয়ই তুমি যেহেতু বলেছো ব্রেন ডেথ হয়েছে, তোমার কথাটাকে আমি সত্যি ধরে নিয়ে বলছি। তাহলে শুধু সময়ও না, আমাদের অপেক্ষা করতে হবে। এখানেও আবার দেশমাতা খালেদা জিয়ার মতো নাটক করা হবে কিনা, এখানেও আবার মেডিকেল কলেজে তাকে শুয়ে রেখে জাতিকে শান্ত করার চেষ্টা করা হবে কিনা। হয়তো তাৎক্ষণিক ডেথ নিউজ সারা বাংলাদেশে একটা আগুনের স্ফুলিঙ্গের মতো কাজ করতে পারে। হয়তো নতুন করে আবার বিপ্লব শুরু হয়ে যেতে পারে, আবার নতুন করে জাগরণ তৈরি হয়ে যেতে পারে। যে কথাটা ডাকসুর বিবি বলেছেন, নতুন অভ্যুত্থান শুরু হবে ঢাকা মহানগর ঘিরে, এটাও হয়ে যেতে পারে। কাজে তাৎক্ষণিক যদি এরকম একটা খবর চলে আসে, একটা হৃদয় বিদারক নিউজ যদি বাংলাদেশে মানুষের সামনে চলে আসে, হয়তো তরুণ সমাজ, হয়তো তরুণ জীবন, তারা হয়তো মেনে নাও নিতে পারে। উসমান হাদি কোনো দলের না, উসমান হাদি একজন ব্যক্তি, মানুষের বিবেক, জনগণের বিবেক। উসমান হাদি এই পর্যন্ত কথা বলেছেন, টেলিভিশন টক শোতে বলেছেন, রাজনৈতিক মাঠে মঞ্চে বলেছেন, মতিঝিলের এলাকাতে বলেছেন, সকল বক্তব্য প্রতিটা মানুষ সাদরে গ্রহণ করেছে। উসমান হাদিকে তার আগামী দিনের নেতৃত্বের কোটায় বসিয়েছেন। এটা উসমান হাদির অ্যাচিভমেন্ট ছিল। আজকে কোনো একটি তৃতীয় পক্ষ দেশে একটা বিশৃঙ্খলা লাগানোর জন্য গুপ্ত বাহিনী এই হত্যাটা করিয়েছে। এখানে আমি বিশ্বাস করার মতো কোনো উপাদান আমার কাছে নাই, এবং আমি ক্রিটিক্যালি অ্যানালাইসিস করলেও আমি দেখতে পাই যে মির্জা আব্বাসের এখানে এই ঘাতক বাহিনী পাঠানোর কোনো কারণ নাই, কোনো যুক্তি নাই। কারণ এই দায়িত্ব তার কাঁধে পড়বে। এখানে তৃতীয় পক্ষ দুইটি পক্ষকে ঘায়েল করে অন্য কোনো পক্ষ বা সরকারকে সুবিধা করে দেওয়ার জন্য, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, প্রার্থীদেরকে নিরুৎসাহিত করার জন্য, নির্বাচনে স্বতঃস্ফূর্ত যাতে কেউ আগে না যায়, তাই তৃতীয় কোনো শক্তিকে, তৃতীয় কোনো পক্ষকে সুযোগ করা দেওয়ার জন্য তৃতীয় পক্ষের কোনো গুপ্ত বাহিনী এই হত্যার সঙ্গে জড়িত। জানি স্পষ্ট করে তাদের নাম বললে আমিও তাদের শিকারে পরিণত হতে পারি। তারপরেও বলবো এটার সঙ্গে বিএনপি জড়িত নয়, এটার সঙ্গে জামাত ইসলাম জড়িত নয়, এটার সঙ্গে ছাত্র শিবির জড়িত নয়, এটার সঙ্গে এনসিপি জড়িত নয়, এটার সঙ্গে হাদির তো কোনো দলে নাই, সে স্বতন্ত্র প্রার্থী। এটার সঙ্গে একটি গুপ্ত বাহিনী জড়িত। এই গুপ্ত বাহিনী বাংলাদেশ সৃষ্টি হয়েছে, তাদের কাছে প্রচুর অস্ত্র আছে। তারা কিন্তু কোনো রাজনৈতিক দলের ফ্রন্ট লাইন না, তারা না বিএনপির ফ্রন্ট লাইন, না জামাত ইসলামের ফ্রন্ট লাইন, না তারা শিবিরের ফ্রন্ট লাইন, না তারা ছাত্র দলের ফ্রন্ট লাইন, না তারা এনসিবির ফ্রন্ট লাইন, না তারা বৈষম্য ছাত্র আন্দোলনের ছাত্রদের ফ্রন্ট লাইন। এটা একটা গুপ্ত বাহিনী যারা এই দেশের রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, এদেশের রাজনীতিকে তাদের অস্ত্রের কাছে জিম্মি রাখার চেষ্টা করছে। সেই গুপ্ত বাহিনী কাজটা করেছে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, দেশের মানুষকে
একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়া, মানুষের উদ্বেগ, মানুষের শঙ্কা, মানুষের ভয়, ভীতি বাড়িয়ে দেওয়ার জন্য, নির্বাচনে পরিবেশটাকে চ্যালেঞ্জ করে ফেলার জন্য একটি অত্যন্ত চিহ্নিত গুপ্ত বাহিনী, যার পিছনে প্রশাসনের হাত রয়েছে। আমি এটার জন্য সরাসরি দায়ী করবো প্রশাসনকে। ডক্টর ইউনূস কিন্তু প্রশাসনে অনেক কিছু তার নিয়ন্ত্রণে নাই। ডক্টর ইউনূস একজন ইনোসেন্ট জেন্টলম্যান। হি মে বি ভেরি বিগ গ্রেডেড প্লেয়ার, হি মে বি হাই স্টেকের প্লেয়ার, বাট সব খেলা তো, সব তুরুপের তাস ওনার হাতে নাই। ওনার উইদিন দি গভর্নমেন্ট, ওনার আরো গভর্নমেন্ট তৈরি হয়ে গেছে, উপদেষ্টা মন্ডলীর মধ্যে আরো উপদেষ্টা মন্ডলী তৈরি হয়ে গেছে, অনেকগুলো সাব গ্রুপ তৈরি হয়ে গেছে, যার নিয়ন্ত্রণ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের হাতে নাই। এখানে এমন একটি গুপ্ত ঘাতক সরকারের কোনো না কোনো মদতে এখানে আছে। আমরা যে কোনো সময় দেখি নির্বাচনের ঘোষণা হওয়ার প্রথম শর্তই হলো 5 থেকে 7 দিন অবৈধ অস্ত্র উদ্ধার করার জন্য সারা দেশব্যাপী একটি সাঁড়াশি অভিযান চালানো হয়। কিন্তু এইবার আমরা 1 মাসের বেশি সময় পেয়েছি তফসিল ঘোষণা করার থেকে নিয়ে চূড়ান্ত তারিখ দেওয়া পর্যন্ত 21শে জানুয়ারি পর্যন্ত আমরা 1 মাসেরও বেশি সময় পেয়েছি, অথচ আমরা একটা দিনের জন্য সাঁড়াশি অভিযান চালানোর কোন রকম আলামত দেখতে পেলাম না আজ পর্যন্ত। যদি এরকম একটা ঘোষণা থাকতো যে আজ থেকে সারা বাংলাদেশে সাঁড়াশি অভিযান নামবে, পুলিশ প্রশাসন সেনাবাহিনী তো মাঠে আছে, তাহলে কিন্তু আজকের এই দিনে ঢাকার বিজয়নগর এলাকাতে পিস্তল নিয়ে প্রকাশ্যে ঘোরার মতো সাহস কেউ পাইতো না। এটা উচিত ছিল গতকালকে নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই একটা ঘোষণা আসা যে আগামী 1 সপ্তাহ সারা বাংলাদেশে অবৈধ উদ্ধার ও সন্ত্রাসী বা দুষ্কৃতিকারীদেরকে ধরার জন্য একটা ব্যাপক সাঁড়াশি অভিযান চালানো হবে। এটাই ছিল অত্যন্ত আশাবাদী বা গ্রহণযোগ্য একটা পদক্ষেপ। কিন্তু ডক্টর ইউনূস সাহেব কে বা কারা আপনাকে বুঝিয়েছে আমরা জানি না, তবে যারাই বুঝিয়েছে তারা সৎ উদ্দেশ্য নিয়ে বুঝে নাই, তারা তাদের হীন উদ্দেশ্যে আপনাকে এই জিনিসটাকে ইগনোর করতে বলেছে। এটার জন্য আমার বন্ধু, আমার প্রিয় সাবেক সহকর্মী যে লেফটেন্যান্ট জেনারেল সাহেবকে আমি বলবো, আপনার আইকিউর বাইরে ঘটনাটা ঘটে গেছে। আপনি তো নিজেও জানেন যে আপনার কোন লেভেলের আইকিউ, এটা আপনার কিন্তু হিসাবের বাইরে চলে গেছে স্যার। স্যার আপনি অসন্তুষ্ট হতে পারেন, আপনি জুনিয়র, তারপর স্যার বলছি এই জন্য যেহেতু আপনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সার্ভিস লাইফে আপনার জুনিয়র, কিন্তু আপনি তখন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা। এটা আপনার আইকিউর উপরে স্যার। আপনি বুঝতে পারেন না যে নির্বাচনের তফসিল ঘোষণা করার পরে সবচেয়ে তৎপর যে বাহিনীটি হইতে হয় সেটা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সবচেয়ে বেশি মাঠে যে নেমে যেতে হয় সেটা হচ্ছে পুলিশকে এবং স্থানীয় প্রশাসনকে। একযোগে সবাই মাঠে নেমে এই সন্ত্রাসীদের উপর একটা মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে হয়, যাতে তারা প্রকাশ্যেও অবৈধ অস্ত্র নিয়ে ঘোরাফেরা করতে না পারে। যদি এরকম একটা পদক্ষেপ আপনি নিতেন, তাহলে আজকে এই হাদির মতো একজন উদীয়মান তরুণ নেতার করুণ পরিণতি আমাদের দেখতে হতো না। এটার ব্যর্থতা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, যদি ব্যক্তিগতভাবে কাউকে দায়ী করতে হয় একমাত্র আপনি। হয়তো আপনি আমার কাছে অসন্তুষ্ট হতে পারেন, হয়তো আপনার পুলিশ বাহিনী আমাকে বিরুদ্ধে লেলিয়ে দিতে পারেন, হয়তো আমাকে আগামীকাল বা আজকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে নিয়ে যেতে পারেন, হয়তো আমার বেল বন্ধ করে দিয়ে আমাকে জেলে আটকে রাখতে পারেন, কিন্তু বাস্তবতাটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি দারুণভাবে ব্যর্থ হয়েছেন। উসমান হাদির মতো একজন উচ্চ মার্কের উচ্চ শ্রেণীর একটা হাই গ্রেড রেড অ্যালার্ট নেতার গায়ে গুলি পড়বে, এটা মেনে নেওয়া যায় না, কোনো অবস্থাতে মেনে নেওয়া যায় না। প্রশ্ন উঠেছে, এই নির্বাচনটি কি আদৌ অনুষ্ঠিত হবে? আর যদি অনুষ্ঠিত হয়ও, এই নির্বাচনে কে জয়লাভ করবে? সেই বিষয় নিয়ে আলাপ করবার আগে অন্য একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। তফসিল নিয়ে দেখলাম যে কাল নাকি ঢাকা শহরে একটি ব্যান্ড পার্টির মিছিল হয়েছে এনসিপির উদ্যোগে। তারা এই তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে ব্যান্ড পার্টির মিছিল বের করেছে। ওখানে ব্যান্ড পার্টিতে যে সদস্যরা ছিল এর বাইরে হাতে গোনা কয়েকজন টোকাই ছিল, এবং তারা উর্দু বা হিন্দি ভাষায় গান গেয়ে গেয়ে এই স্বাগত জানাচ্ছিল। রাসেল স্কোয়ার থেকে এই তথ্যটি পাঠিয়েছিলেন একজন পথচারী।
এদিকে ঢাকা শহরে কালকে রাত্রে কল্পনাতীত সংখ্যক ককটেল ফুটেছে, বিভিন্ন জায়গায় ককটেল ফুটেছে। তো এই ককটেলটা কেন ফুটলো, কারা ফুটালো, সেটি নিয়ে ইতিমধ্যে আলোচনা হচ্ছে। কারণ আমি যতদূর জানি যে আওয়ামী লীগের বর্তমানে এই অবস্থা, বা আওয়ামী লীগ যে ধরনের রাজনীতি করে, তাতে গতকাল রাতে আওয়ামী লীগের পক্ষ থেকে ককটেল ফোটানোর কোনো কারণ নাই, কিন্তু ককটেল ফুটেছে। আরো ইন্টারেস্টিং হলো যে গতকাল এই 16 মাসে মোটামুটি অন্ধ এবং বধির অবস্থায় দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপু। কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম যে মার্কিন সংবাদ সংস্থা রয়টারের সাথে তার একটা সাক্ষাৎকার, এবং সেখানে তিনি অসন্তোষ প্রকাশ করেছেন ডক্টর ইউনূসের সাথে। গত 7 মাস তার সাথে কোনো যোগাযোগ নেই, তার প্রেস উইং বন্ধ করে দেওয়া হয়েছে। এখন মিলিয়ন ডলার প্রশ্ন হলো, যার প্রেস উইং নাই, যিনি গত 16 মাসে আমাদের সামনে তেমন কোনো কথা বলেননি, হঠাৎ করে তিনি কেন তার এই অসন্তোষ প্রকাশ করলেন এবং আগাম তার পদত্যাগের রোডম্যাপটা জানিয়ে রাখলেন যে নির্বাচনের পরে তিনি সরে দাঁড়াবেন। এটা কিসের আলামত? এইভাবে পরিবেশ অশান্ত করার জন্য ককটেল, হঠাৎ করে রাষ্ট্রপতির বিস্ফোরণ, তাও এই ভারত বা বাংলাদেশের কোনো মিডিয়ায় নয়, একেবারে আমেরিকার মিডিয়ায় এই বিস্ফোরণ। এগুলো কিন্তু আমাদের একটু চিন্তিত করে। কি হচ্ছে তাহলে? এদিকে নির্বাচন নিয়ে আমি গতকাল বলেছিলাম যে ডক্টর ইউনূস মোটামুটি কাউকেই পরোয়া করছেন না, তিনি তাড়াহুড়া করে এই নির্বাচনটা সেরে ফেলতে চাচ্ছেন। তিনি অনেকেই বলে থাকেন যে মার্কিন ডিপ স্টেটের সমর্থন নিয়ে তিনি এই যে অবৈধ ক্ষমতা দখল সেটি করেছিলেন, এবং এই যে জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থান, সেখানে ডক্টর ইউনূসের কিন্তু ফিনান্সিয়াল ইনভলভমেন্ট ছিল। হি ইনভেস্টেড এ লট অফ মানি। তিনি সরাসরি ইনভেস্ট করেছে অথবা তিনি টাকা জোগাড় করেছিলেন, এবং বলা যায় যে 72% অর্থ ডক্টর ইউনূসের মাধ্যমে এখানে এসেছিল, মানে সে এই টাকাটা জোগাড় করেছিল। তো এই টোটাল জঙ্গি অভ্যুত্থানের ফিনান্সিয়ালি তার স্টেকটা সবচেয়ে বেশি। তো এখন যখন তিনি গ্যাড়াকলে পড়ছে, তিনি কিন্তু, এবং তার চেলারা বলতো যে 5 বছর ক্ষমতায় থাকবে, 50 বছরও নাকি পাবলিক তারে ক্ষমতায় চায়। তো 5 বছর 50 বছরের এই ক্ষমতা মোহ ত্যাগ করে তিনি হঠাৎ কেন নির্বাচন দিতে বাধ্য হলেন বা নির্বাচন দিলেন? কারণ তিনি পরিস্থিতি বুঝে ফেলেছেন। এখন তিনি চাচ্ছেন যে তার মতো করে তিনি ক্ষমতা থেকে চলে যেতে চান এবং তার পছন্দের কাউকে ক্ষমতায় রেখে যেতে চান। ডক্টর ইউনূস এই গত 16 মাসে যেটা করেছেন, তিনি সবাইকেই হোপ দিয়েছেন। তিনি বিএনপিকে বলেছেন তিনি বিএনপিকে ক্ষমতায় আনার ব্যাপারে সহায়তা করবেন। বিএনপির তারেক রহমানের সাথে মিটিং করতে তিনি লন্ডন পর্যন্ত ছুটে গেছেন গত জুন মাসে। তো এখন এদিকে জামাতে ইসলাম এই জঙ্গি আন্দোলনের অন্যতম নেপথ্য শক্তি ছিল, মাঠে যারা কাজ করেছে। বিএনপি কিন্তু আন্দোলনের ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল না, আন্দোলনের ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল বেসিক্যালি জামাত শিবির। এই অভ্যুত্থানটা, এই যে জঙ্গি অভ্যুত্থানটা হিজবুত তাহরির, জামাত শিবির এরাই করেছে। ইউনূস ওয়াজ মাস্টারমাইন্ড, ওয়াকার ওয়াজ এ মাস্টারমাইন্ড। ওয়াকার একটা ভেরি ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার ছিল। তো সব মিলিয়ে এই যে অবস্থা তৈরি হয়েছে, এখন ইউনূস চাইছে যে সে তার পছন্দের দলকে ক্ষমতাটা দিয়ে চলে যেতে, এবং ইউনূসের পছন্দের দল হলো জামায়াতে ইসলাম, এবং জামায়াতে ইসলাম আরো ইসলামপন্থী দলরা মিলে এই নির্বাচনে অংশগ্রহণ করবে। আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকার খান, তিনিও জামাতে ইসলামকে ক্ষমতায় চান। সুতরাং এখন ইউনূস, সেনা প্রধান মিলে তারা সিদ্ধান্ত নিচ্ছে যে জামাতে ইসলামকে কি করে ক্ষমতায় আনা যায়। ইতিমধ্যেই সেনাপ্রধান কিংবা তার প্রতিনিধিদের সাথে ডক্টর ইউনূসের প্রতিনিধি, জামাতে ইসলামের প্রতিনিধি, এদের মধ্যে একাধিক মিটিং হয়েছে, এবং ডক্টর ইউনূসের পক্ষে আরো কয়েকজন উপদেষ্টা কাজ করছে, আসিফ নজরুল, রেজওয়ানা চৌধুরী এবং আদিলুর রহমান। এরা সবাই মিলে এখন একটা পরিস্থিতি তৈরি করছে যাতে জামাতে ইসলামকে ক্ষমতায় আনা যায়। বিএনপিকে তারা এতদিন মূলা ঝুলিয়ে রেখেছে, কিন্তু বিএনপিকে তারা ক্ষমতায় আনবে না। বিএনপিকে রানার আপ করতে পারে আর কি। জামাতে ইসলামকে ক্ষমতায় আনতে হলে কি করতে হবে? কারণ জামাতে ইসলাম স্বাভাবিক উপায়ে, স্বাভাবিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে না, সেই সম্ভাবনা কিংবা বাস্তবতা বাংলাদেশে বিরাজ করছে না। সুতরাং জেনারেল ওয়াকারের সাথে ডক্টর ইউনূসের যে মিটিং হয়েছে এবং জামাত ইসলামের সাথেও যে মিটিংটা হয়েছে, তাতে হলো যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হবে, এবং ইলেকশনের আগে আপনারা দেখবেন যে বিএনপির নেতাকর্মীদের ধরপাকড় অনেক আসনেই
বেড়ে গেছে। তারা এমনভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে এবং এখানে সেনাবাহিনীর এক অংশকে কাজে লাগানো হবে এবং অলরেডি ডিজিএফআই কে বিশেষ অ্যাসাইনমেন্ট দিয়েছে জেনারেল ওয়াকার খান, যেন তারা মাঠ পর্যায়ে গিয়ে জামাতের পক্ষে কাজ করে। এদিকে জামাত মাঠ পর্যায়ে যেটা করছে, তারা আওয়ামী লীগের ভোট ব্যাংকের দিকে হাত বাড়িয়েছে। তারা আওয়ামী লীগের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে জামাতকে ভোট দিতে বলছে এবং তারা থ্রেট করছে যে হয় জেলে থাকবা, নইলে ভোট দিতে যাইতে হবে এবং জামাতকে ভোট দিতে হবে। জামাত আরেকটা স্ট্র্যাটেজি নিয়েছে যে তারা মানে ভোটের পার্সেন্টেজ বাড়ানোর জন্য তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটের দিন তারা ফোর্স করবে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য। তো এই হলো জামাত মোটামুটি ধরে নিয়েছে যে তারা ক্ষমতায় যাচ্ছে এবং তাদের সাথে রয়েছে প্রশাসন, তাদের সাথে রয়েছে ডক্টর ইউনূস এবং তাদের সাথে রয়েছে সেনাবাহিনী, বিশেষ করে জেনারেল ওয়াকার খান। তাহলে বিএনপির কি হবে? বিএনপি যে শুধু রানার আপ হবে তাই না, বিএনপির তারা কিছু হেভি ওয়েট ক্যান্ডিডেটকে টার্গেট করেছে, তাদের কোনো অবস্থায় জিততে দেবে না। তার মধ্যে রয়েছেন বিএনপির বর্তমান মহাসচিব মির্জা ফখরুল আলমগীর, বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য নেতা সালাউদ্দিন আহমেদ এবং মির্জা আব্বাসকেও তারা টার্গেট করেছে। তারা মির্জা আব্বাসকে জিততে দেবে না, কিন্তু মির্জা আব্বাস যেহেতু ঢাকা শহরের একটি আসন থেকে নির্বাচন করবে এবং ঢাকা শহরে যদি বেশি ম্যানিপুলেশন করতে যায় তাহলে সেটা মিডিয়া এবং অন্যান্য সবার চোখে পড়বে। এই কারণে মির্জা আব্বাসের আসলে 50-50 অবস্থান। মির্জা আব্বাস যদি নিজের হ্যাডাম দিয়ে জিততে পারে তাহলে জিততে পারে, কিন্তু মির্জা ফখরুল এবং সালাউদ্দিনকে তারা জিততে দেবেন না। মির্জা ফখরুল যদিও রাজাকারের বাচ্চা এবং তিনি অনেক সময় জামাত ইসলামের পক্ষে কথা বলেন, কিন্তু মির্জা ফখরুলের আবার একটা মুক্তিযোদ্ধার সার্টিফিকেট আছে, একটা ভুয়া সার্টিফিকেট তিনি জোগাড় করে রেখেছিলেন। হ্যাঁ, মুক্তিযুদ্ধে তিনি কলকাতায় ঘোরাঘুরি করছেন, রণাঙ্গনে তো জানিনি, মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট কোনো কাজেই থাকেননি, তারপরেও তিনি ক্ষমতার অপব্যবহার করে একটা মুক্তিযুদ্ধের সার্টিফিকেট জোগাড় করেছেন। এই কারণে মির্জা ফখরুলকে তারা জিততে দেবেন না। এই বাস্তবতায় ডক্টর ইউনূস সব গুছিয়ে এনেছেন বলে মনে করছেন, কিন্তু আদৌ কি নির্বাচন হবে কিনা, ডক্টর ইউনূস শেষ সময়ে মানে সেফ এক্সিট নেওয়ার জন্য একটা নির্বাচন করে পছন্দের দলকে ক্ষমতা দিয়ে যেতে পারবেন কিনা, সেই প্রশ্নটা কিন্তু রয়ে গেছে এবং সেটি নিয়ে যেহেতু ইউটিউবে কথা বলছি, গ্র্যাজুয়ালি বলবো। সব সত্য সব সময় বলা যায় না, এটা একটা ইউটিউবের সমস্যা। তবে আমার এই গতকাল থেকে একটা গানের কথা খুব মনে পড়ছে। সেই কলিটা হলো যে, ফোটে যে ফুল আধার রাতে, ঝড়ে ধুলায় ভোর রাতে। আধার রাতে যে ফুল ফোটে সেটা ধুলোয় ঝরে যায় ভোরবেলাতে। পরের লাইনটা আপনাদের নিশ্চয়ই মনে আছে, কিংবা কোন গান এটা এটা আপনাদের জন্য কুইজ রইল প্রিয় দর্শক। বলুন তো এটা নজরুল ইসলামের কোন গানের লাইন বললাম? এবং আমার মনে হয় যে এই দুটো লাইন শেষমেশ ডক্টর ইউনূসকেও গাইতে হবে।